সেটা জানতে গেলে আজকের পাঠটা আমাদেরকে ভালো করে জানতে হবে। তারপরে বোর্ডে যেগুলো লেখার বিষয়, সেই লেখার বিষয়গুলো কিন্তু লিখতে হবে। তাহলে লেখার বিষয়গুলো লেখার সময় মাথায় রাখতে হবে যে তারিখটা কিন্তু একদম বাম দিকে উপরের দিকে লিখতে হবে তারিখ, তার নিচে হবে শ্রেণী, আর ডান দিকের উপরে বিষয় এবং তার নিচে হবে আজকের পাঠ। তাহলে আজকের পাঠের বিষয় বা আজকের পাঠ যেটা, সেটা হবে অম্ল, ক্ষার ও লবণ। এরপর তাহলে অম্ল, ক্ষার, লবণের পাঠের উদ্দেশ্য কি কি থাকতে হবে ওর মধ্যে। অম্ল বা অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, লবণ বলতে কি বোঝো। তাহলে অম্ল বা অ্যাসিড বলতে গেলে তোমাকে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে আর্হেনিয়াসের তত্ত্ব কিন্তু এখানে বলা দরকার। তাহলে আর্হেনিয়াসের তত্ত্ব বলার পর তাহলে অ্যাসিডের সংজ্ঞাটা আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী দিতে হবে। যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করতে পারে তাদেরকে অ্যাসিড বলা হয়। তাহলে এরকম কোন অ্যাসিডের নাম আমরা জানি, ওরা জানে কিনা ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। যেমন HCl, HNO3। তাহলে এদের ক্ষেত্রে এরা কিন্তু, একটুখানি পেনটা আমার আনা হয়নি, ঠিক আছে, একটুখানি জাস্ট 1 মিনিটের মধ্যে আমি নিয়ে আসছি। আর্হেনিয়াসের তত্ত্ব যেটা, আর্হেনিয়াসের তত্ত্ব দিয়ে কিন্তু শুরু করতে হবে। তাহলে আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিড আমরা কাদেরকে বলবো সেটা আগে বলে দিতে হবে, অ্যাসিডের ডেফিনেশন। তারপরে যেটা করতে হবে এক্সাম্পল দিতে হবে। তাহলে প্রথমে কাজ হবে ডেফিনেশন বা সংজ্ঞা দিতে হবে প্রথমে। তাহলে প্রথমে হবে আর্হেনিয়াস তত্ত্ব। তাহলে অ্যাসিড কাকে বলে, তাহলে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করতে পারে বা দান করতে পারে বা উৎপন্ন করে তাদেরকে আমরা বলবো অ্যাসিড। এরপর ক্ষারক কাকে বলে বা বেস, তাহলে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করতে পারে। এরপরে নিচে উদাহরণ দিয়ে দিতে হবে, যেমন NaOH, KOH, NH4OH। তাহলে এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na+ এবং এটা যেমন OH- আয়ন উৎপন্ন করতে পারবে, সুতরাং NaOH হবে একটা ক্ষার। একই রকম ভাবে KOH টা বিয়োজিত হয়ে K+OH- আয়ন উৎপন্ন করতে পারবে, তাই এটা হবে একটা ক্ষারক। তাহলে আমরা প্রথমে আর্হেনিয়াসের তত্ত্ব যেটা, আর্হেনিয়াসের তত্ত্ব দিয়ে দেব, বলবো, বলার পরে প্রত্যেকের একটা করে এক্সাম্পল। এরপর ওদের যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরির তত্ত্ব। তাহলে ব্রনস্টেড লাউরির তত্ত্ব তোমাকে বলতে হবে। ব্রনস্টেড লাউরির তত্ত্ব অনুযায়ী যারা H+ আয়ন উৎপন্ন করতে পারে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় অ্যাসিড। আর যারা H+ আয়ন গ্রহণ করবে তাদেরকে বলা হবে ক্ষারক। তাহলে ব্রনস্টেড লাউরির তত্ত্ব কিন্তু বলে দিতে হবে। তাহলে এর এক্সাম্পলের পাশাপাশি তোমাকে দিতে হবে ব্রনস্টেড লাউরির এর ডেফিনেশন অনুযায়ী অ্যাসিড কাকে বলবে, ক্ষার কাকে বলবে, সেইটা কিন্তু বলে দিতে হবে। তাহলে ব্রনস্টেড লাউরির তত্ত্ব অনুযায়ী H+ যারা দান করে, তাহলে ব্রনস্টেড লাউরির তত্ত্ব অনুযায়ী H+ যারা দান করতে পারবে, H+ তারা হচ্ছে অ্যাসিড। আর H+ যারা গ্রহণ করবে, যারা গ্রহণ করবে তাদেরকে বলা হবে, গ্রহণ করে তাদেরকে বলা হয় ক্ষারক। তাহলে ব্রনস্টেড লাউরি বলার পরে বেশি সময় তো পাওয়া যাবে না, অ্যাসিড ক্ষারের বৈশিষ্ট্য এবং দুটো একটা এদের
এদের বিক্রিয়ায় কি হয়, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়, এই বিক্রিয়াটিকে প্রশমন বিক্রিয়া বলে। তারপরে ইন্ডিকেটর কিভাবে কাজ করে, দুটো একটা ইন্ডিকেটর ওটা বলতে হবে। তারপরে লিটমাস পেপার যেটা অনিলা, অনিলা মানে অ্যাসিড, নীল লিটমাসকে লাল করে, এইগুলো বলতে হবে। তাহলে এখানে প্রথমে লিখে দেওয়াই আছে অম্ল কাকে বলে, যেসব পদার্থ জলে ভেঙে H+ আয়ন দেয় তাদেরকে অম্ল বা অ্যাসিড বলা হয়। তাহলে যে সমস্ত পদার্থ এর উদাহরণ যেমন দিয়ে দেওয়া আছে, তাহলে এক্সাম্পল বা উদাহরণ কি হবে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো। প্রাকৃতিক অ্যাসিড কোনগুলো, সাইট্রিক অ্যাসিড, ভিনিগার, তাহলে এগুলো হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক অ্যাসিড। এইগুলো বলার পরে এই বোর্ডে এইভাবে লিখতে হবে, অ্যাসিড যারা H+ আয়ন উৎপন্ন করতে পারে, এক্সাম্পল HCl, H+, Cl-। অ্যাসিডের কয়েকটা বৈশিষ্ট্য কি কি হবে, অ্যাসিড স্বাদে টক হয়, নীল লিটমাসকে লাল করে, ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাহলে এদেরকে আমরা অ্যাসিড বলবো। ক্ষার ঠিক একই রকম, ক্ষার কাদের বলা হয়, তাহলে যে সমস্ত পদার্থ জলে OH- আয়ন উৎপন্ন করে তাদেরকে ক্ষার বলা হয়। তাহলে বোর্ডে এরকম লিখতে হবে, ভেঙে দেখাতে হবে বোর্ডে। তাহলে NaOH যেটা, NaOH-টা যদি ভেঙে যায়, ভেঙে গিয়ে Na+ এবং OH- আয়ন উৎপন্ন করবে। তাহলে আমরা দেখলাম যে যারা অ্যাসিড তারা হচ্ছে H+ আয়ন উৎপন্ন করবে, আর যারা ক্ষার তারা কিন্তু OH- আয়ন উৎপন্ন করবে। এবং যে প্রত্যেকেই, বারবার বলছি, একটা করে ডেমো খুব সুন্দর করে প্র্যাকটিস করে যেতে হবে। ওই একটা ডেমো, তাহলে যখনই ডেমো প্র্যাকটিস করবে, একটা ডেমো পার্টিকুলার ধরে নিয়ে সেইটাকে প্রত্যেক দিন প্র্যাকটিস হবে, আর ওর পাশে আর একটা নতুন ডেমো। মানে ধরো সপ্তাহে যদি তুমি 3 দিন করে ডেমো ক্লাস প্র্যাকটিস করো, তাহলে 3 দিনই হবে একটা ডেমো ক্লাস হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। অপর আর একটা যে নতুন ডেমো সেইটা চেঞ্জ হতে পারে, তাহলে একটা কিন্তু সবসময় যেটা তুমি ফাইনাল ডেমো হিসেবে তার করে যাবে, ফাইনাল ডেমো হিসেবে যেটা প্র্যাকটিস করে যাবে সেইটা কিন্তু সবসময় মাথার মধ্যে রাখতে হবে, সেইটা কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে কন্টিনিউয়াসলি। তাহলে কি বললাম, এটা যেন মাথায় থাকে। তাহলে নিয়মিত একটা ডেমো নিয়মিত প্র্যাকটিস করতে হবে, আর তার পাশাপাশি অন্য আরেকটা নতুন ডেমো যেটা, সেটা চেঞ্জ করা যেতে পারে, কিন্তু একটাকে চেঞ্জ করা যাবে না। ওটা বারবার প্র্যাকটিস করে করে ব্রেনের মধ্যে এমন ভাবে সেটআপ করে নিতে হবে যেন পরীক্ষার সময় দিতে গিয়ে কোনো রকম ভয় ভীতি কাজ না করে। তাহলে যদি তোমাকে বলে দেয় যে তুমি তোমার পছন্দ মতো করাও, তাহলে যেটা সবসময় প্র্যাকটিস করছো সেটা তো করবে, আর তার পাশাপাশি মোটামুটি আরো 6টা 7টা ডেমো করে যেতে হবে, যেন 5 মিনিট করে বলা যায়। সেই জন্য সেইভাবে প্রত্যেকটা ক্লাসে তোমাদের মোটামুটি PDF দিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো যদি অন্তত দেখে যাও, তাহলে পরীক্ষার সময় কিন্তু তোমাকে সমস্যার সম্মুখীন হওয়ার কোনো স্কোপ থাকবে না। তাহলে লবণ কাকে বলে, এরপরে তুমি দেখিয়ে দিলে যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়। তাহলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি হচ্ছে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এবং তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় নিউট্রালাইজেশন রিঅ্যাকশন যখন হবে, সব সময় কি তৈরি হবে, লবণ এবং জল, এইটা বলতে হবে, লবণ এবং জল H2O উৎপন্ন হবে। তাহলে এখানে HCl একটা অ্যাসিড, NaOH ক্ষার, এদের বিক্রিয়ায় NaCl লবণ, নিচে তাহলে এগুলো লিখে দেবে একটু। এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের সাথে এদিকে ক্ষার বিক্রিয়া করছে, তৈরি হচ্ছে লবণ এবং জল। তাহলে যে কোনো প্রশমন বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। এইবার এখান থেকে কিন্তু কোশ্চেন ধরতে পারে যে আম্লিক লবণ কোনটা, প্রশম লবণ কোনটা, তাহলে সেইগুলো বিষয়টাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেমন H2SO4, এই অ্যাসিডটার ক্ষারগ্রাহিতা কত হবে, তাহলে ক্ষারগ্রাহিতা হলো অ্যাসিডের একটা অণুতে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা।
তাহলে H2SO4 এই যে অ্যাসিড, এই অ্যাসিডের অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুটো, তাই এই অ্যাসিডটির ক্ষারগ্রাহিতা কত হবে? 2 হবে। এইবার H2SO4 এর সাথে প্রথমে 1 মোল NaOH এর বিক্রিয়ায় কি তৈরি হবে? সোডিয়াম হাইড্রোজেন সালফেট প্লাস H2O। তাহলে এই অ্যাসিডটা, এই লবণটা কিন্তু আম্লিক প্রকৃতির হবে। তাহলে আম্লিক লবণ তোমাকে প্রশ্ন করতেই পারে, তাহলে আম্লিক লবণ কেন এটা? তার কারণ এখানে একটা এখনো আম্লিক হাইড্রোজেন উপস্থিত। এই সোডিয়াম হাইড্রোজেন সালফেটের সাথে আরো 1 মোল NaOH এর বিক্রিয়া যদি করাও, তাহলে তৈরি হবে Na2SO4। এইটা হবে প্রশম লবণ। কেন এটা প্রশম লবণ? এর মধ্যে আর কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বা আম্লিক হাইড্রোজেন কিন্তু আর নেই। তাহলে এটাও একটু দেখে যেতে হবে। লেবুর রসে, তাহলে অ্যাসিড তোমাকে বলতে পারে নীল লিটমাস, কিভাবে চিনবে কোন একটা দ্রবণ অ্যাসিড কিনা? তাহলে অনিলা কথাটা মনে রাখতে হবে। অনিলা মানে হলো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড নীল লিটমাস পেপার, যেটা নীলকে কি করবে? লাল। ওই জন্য এটাকে সংক্ষেপে বলা হয় অনিলা। সাবান জলে উল্টোটা হবে, লাল লিটমাস নীল হবে। তাহলে সার সংক্ষেপ কি কি করলে সেগুলো বিষয়, তারপরে সংজ্ঞা, তারপর আয়নকে কি উৎপন্ন করবে, লিটমাসের পরিবর্তন, উদাহরণ, এইগুলো এখান থেকে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে এইগুলো হবে, ক্ষারের ক্ষেত্রে জলে OH দেয়, তারপরে লাল লিটমাস নীল হয়ে যায়, উদাহরণ। এগুলো সার সংক্ষেপ। প্রশ্ন উত্তর। তাহলে এরপরে বাচ্চাদেরকে সব সময় কিন্তু মাথায় রাখতে হবে, ইন্টারাকশন করাটা খুব জরুরি একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। এইবার কেন তুমি ইন্টারাকশন করবে? ছাত্রদের মনোযোগ সবসময় তোমার দিকে যাতে থাকে, সেই জন্য নিয়মিত তাদেরকে প্রশ্ন করা দরকার। সে প্রশ্ন সহজ হোক, তারা পারুক। তাহলে তুমি যখনই তাদেরকে বারবার প্রশ্ন করবে, তখন কিন্তু মনোযোগ তারা তোমার দিকে রাখবে। অন্যদিকে তাদের যে অ্যাটেনশন, তুমি যখনই কোশ্চেন করবে যে না স্যার আমাকে প্রশ্ন ধরতে পারে, তাহলে আমি স্যারের পড়াটা ভালো করে শুনি। সেই জন্য ইন্টারাকশনটাও একটা প্রশ্ন উত্তর, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর মডার্ন বা আধুনিক যে শিক্ষা ব্যবস্থায় সবসময় কিন্তু সেটা শিশু কেন্দ্রিক, শিশুকে সবসময় উদ্দেশ্য করে তোমাকে কিন্তু কাজটা করতে হবে। তাহলে এখান থেকে প্রশ্ন উত্তর তুমি বলতে পারো, তাহলে অম্ল বলো তো, অম্ল কিভাবে চেনা যায়? ওরা উত্তর দেবে। বা ক্ষার জলে কি আয়ন দেয়, নিউট্রালাইজেশন বিক্রিয়া কি, তারপরে লবণ কিভাবে গঠিত হয়। তাহলে এইগুলো মোটামুটি পড়লে 10 মিনিটের মধ্যে তোমার 10-15 মিনিট আরামসে বলতে পারবে। তারপরে সময় থাকলে তুমি উপসংহারটা বলে দিতে পারলে যে আজকে আমরা যদি সময় থাকে তোমার হাতে, তখন কিন্তু এগুলো তুমি বলে দিতে পারবে যে আজকে আমরা কি শিখলাম। অম্ল, ক্ষার, লবণ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থ। লেবুর রস, সাবান, খাবার লবণ সবই এর উদাহরণ। তাই রসায়ন কেবল বইয়ের মধ্যেই না, আমাদের চারপাশেই কিন্তু উপস্থিত। এইভাবে যদি ডেমোটা তুমি দিতে পারো, তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, অসুবিধা হবে না। তাহলে আমরা এখন দেখলাম অ্যাসিড বেস লবণের যে চ্যাপ্টার, অ্যাসিড বেস লবণ চ্যাপ্টার। এখান থেকে কি আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? তাহলে আমরা পরের ডেমো ক্লাসে চলে যাব। কিন্তু বলো, এটা 500 ml কারোর কোনো জিজ্ঞাসা আছে? তাহলে পরের ডেমোতে আমরা চলে যাব। আর অ্যাসিডের যে কিছু বিক্রিয়া আছে সেইগুলো একটু দেখে যেতে হবে কিন্তু। আচ্ছা, বিশেষ করে 3টে অ্যাসিডের যে শনাক্তকরণ রয়েছে, HCl, H2SO4, HNO3, এই 3টে অ্যাসিডের যে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ, সেই শনাক্তকরণটা কিন্তু ভালো করে দেখতে হবে। তাহলে কিভাবে আমরা তাদেরকে টেস্ট করব সেইগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের টেস্ট করার জন্য তোমার কোন বিক্রিয়া করতে হবে? সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া যদি দাও,
তাহলে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ উৎপন্ন হবে। তাহলে HCl অ্যাসিডটাকে তুমি কি করে শোনা, এগুলো ইন্টারভিউ ধরতে পারে কোশ্চেন। তাহলে HCl এর সাথে AgNO3 এর যদি বিক্রিয়া করো, AgCl এর সাদা অদক্ষেপ পড়বে এবং তার পাশাপাশি তৈরি হবে, তাহলে এই সাদা অদক্ষেপ নিচের দিকে যেহেতু থিতিয়ে পড়বে, তাহলে আমরা এখান থেকে বুঝবো যে অ্যাসিডটা HCl। তারপরে যেটা দেয় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ। তাহলে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণের জন্য সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড BaCl2 এটা যদি যোগ করো, তাহলে বেরিয়াম সালফেট যেটা, এটারও কিন্তু সাদা বর্ণের অদক্ষেপ বা প্রেসিপিটেট উৎপন্ন হয়। তাহলে তুমি যদি HCl অ্যাসিড দেখো, তাহলে তার শনাক্তকরণ সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া হবে। H2SO4 এর শনাক্তকরণ কি, বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতে হবে। আর যেটা HNO3 শনাক্তকরণ যেটা বাদামি বর্ণের বলয়, তাহলে HNO3 শনাক্তকরণ করতে গেলে টেস্ট টিউবে HNO3 এর জলীয় দ্রবণ নিতে হবে। এই জলীয় দ্রবণ এর মধ্যে এটা HNO3 এর জলীয় দ্রবণ, এর মধ্যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যোগ করতে হবে, প্লাস কয়েক ফোঁটা কনসেন্ট্রেটেড H2SO4 যোগ করবে। তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 যোগ করার পর যদি টেস্ট টিউবের নিচে বাদামি রিং দেখা যায়, বাদামি বলয় দেখতে পাওয়া যায়, তাহলে সেটা হবে HNO3। এই বাদামি বলয়ের সংকেত কিন্তু অনেক সময় জানতে চাইতে পারে। বাদামি বর্ণের সংকেতের বলয়ের সংকেত হবে কি, FeH2O। তাহলে FeH2O5NO, আর থার্ড ব্র্যাকেটে এটা জটিল যৌগ, এটা থার্ড ব্র্যাকেটের বাইরে SO4 2-। তাহলে এই যে বাদামি বর্ণের বলয় যেটা তৈরি হয়, সেইটার কিন্তু সংকেত, এই সংকেতটা একটু পড়ে যেতে হবে বা দেখে যেতে হবে। অ্যাসিড খান নিরাপদে ব্যবহার করার উপরেরও প্রশ্ন দিতে পারে। তাহলে এখান থেকে মোটামুটি এই সবগুলো অ্যাসিড বৃষ্টি, যেটা অ্যাসিড বৃষ্টি দেখে যেতে হবে। তারপরে অ্যান্টাসিড, অ্যাসিড বৃষ্টি কম বেশি সবাই জানো, অ্যান্টাসিডের ব্যাপারটা জানতে হবে। তাহলে অ্যান্টাসিড কি জিনিস, তাহলে যেসব ক্ষারক জাতীয় পদার্থ আমাদের পাকস্থলীতে প্রয়োজনের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে, তাদেরকে আমরা অ্যান্টাসিড বলে থাকি। এই অ্যান্টাসিড মূলত দুই প্রকার, একটা সিস্টেমিক, নন সিস্টেমিক। তাহলে তোমার সিস্টেমিক অ্যান্টাসিড কাদেরকে বলা হয়, তার দুটো একটা এক্সাম্পল, যেমন সোডিয়াম বাইকার্বনেট। আর নন সিস্টেমিক অ্যান্টাসিড কোনগুলো, তাহলে নন সিস্টেমিক অ্যান্টাসিড হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের পাকস্থলীতে যে অতিরিক্ত HCl, তাদেরকে যারা নষ্ট করে দেয়, তাদেরকে কি বলা হয়, অ্যান্টাসিড বলা হয়। তারপরে অ্যাসিড গুলোর একটু ধর্মগুলো দেখে যেতে হবে, ইন্টারভিউ এইসব প্রশ্ন দিতে পারে। HCl এর রাসায়নিক ধর্ম, NaOH এর কিছু রাসায়নিক ধর্ম দেখে যাবে। বিভিন্ন প্রকার বললাম অ্যান্টাসিডের সংক্ষিপ্ত তাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবে। স্টোন ক্যান্সার কি, এরূপ কারণটা কি, তাজমহলের সৌন্দর্য দিনের পর দিন কমে যাওয়ার যে কারণ, এই যে পাথুরে কুষ্ঠ বা স্টোন ক্যান্সার, তাহলে এটা তাজমহলকে অ্যাসিড বৃষ্টি কিভাবে প্রভাবিত করে বা স্মৃতিসৌধকে কিভাবে প্রভাবিত করে, এগুলো কমন বাস্তব জীবনের যে কোশ্চেন, সেগুলো একটু এখান থেকে মোটামুটি দেখে যেতে হবে। এইগুলো দেখে গেলে আশা করা যায় হবে, অসুবিধা নেই। তাহলে আমরা অ্যাসিড বেস সল্ট, যেটা অ্যাসিড বেস সল্টের উপরে এইভাবে ডেমো দিলে ভালো হবে, অসুবিধা নেই, এবং নাম্বারটাও ভালো পাওয়া যাবে অ্যাসিড বেস সল্টের উপরে ডেমো ক্লাস দিলে। ঠিক আছে। এরপরে যেটা আমরা যাব পরেরটায়, সেটা হচ্ছে